একজন প্রশ্ন করেছেন যে ছাত্র জীবনে বিয়ে করার ব্যাপারে বাস্তবিক জায়গা থেকে উপদেশ প্রদান করবেন। এটা উন্মুক্ত প্রশ্ন, সকল প্যানেল মেম্বার এটার উত্তর দিতে পারবেন। খুব পপুলার প্রশ্ন মনে হচ্ছে, যারা করছে দে আর ভেরি গুড, এবং তাড়াতাড়ি যাদের যাদের সুযোগ আছে সবাই বিয়ে করে ফেলে। আর কি বলবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা ইতোমধ্যে কাপল আছে, আই নো এট লিস্ট। এবং তোমাদের এবার ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তার মধ্যেও কাপল আছে না? তাহলে বোঝা গেল ডাকসুর নির্বাচনে যারা আমাদের নেতৃত্বের পর্যায়ে আসছে তারাও একই পথের পথিক। আমি তোমাদেরকে একটা উপদেশ দিতে চাই, এটা কখনো কখনো মিথ্যার পক্ষে আর্গুমেন্ট করবা না, কখনো মিথ্যা স্টেটমেন্টের পক্ষে আর্গুমেন্ট করবা না। সব সময় পরিস্থিতি যত অডই হোক না কেন, সত্যের পক্ষে দাঁড়ানোর মতো মেন্টাল স্ট্রেংথ অর্জন। মানুষ যখন কম্প্রোমাইজ হয়ে যায়, মানুষ যখন সত্য কথাটা মাথা উঁচু করে বলতে না পারে, তখন মানুষ নিজেই তার নিজের কাছে হেরে যায়। এবং এইটা যদি একবার ঘটে জীবনে, সে আর কোনোদিন শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ধরে নাও আমি তোমার একজন সিনিয়র ব্রাদার, মাই হাম্বল রিকোয়েস্ট টু মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, যে জিনিস তোমার কাছে সত্য মনে হবে না, এই জিনিসের পক্ষে ইনিয়ে বিনিয়ে আর্গুমেন্ট করবা। যে জিনিস তোমার কাছে সত্য মনে হবে, ইউ ফাউন্ড ইট ট্রুথ, ট্রুথ ইজ দি বেস্ট ডিফেন্স। সারা দুনিয়াতে সত্যের চাইতে উত্তম ডিফেন্স আর কিছু নাই। আপাত অর্থে অড মনে হলেও, আপাত অর্থে সত্য অড মনে হতে পারে সত্য বললে পরে আমি একটু আন্ডারমাইন হব, কিংবা আমার সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। ডু নট লুক ইনটু দ্যাট অ্যাপ্রোচ, যে সত্য বলা থেকে যেন আপাত অর্থে বাঁচার জন্য সত্য বলা থেকে কখনোই বিরত হবা না। আই এক্সপেক্ট তোমাদের মধ্যে এই অ্যাটিটিউডটা যদি বিল্ড আপ হয়, তাহলে টুগেদার উই ক্যান বিল্ড আপ দ্য নেশন ইন এ ডিফারেন্ট ডাইমেনশন। ক্রিটিক্যাল থিংকিংটা ডেভেলপ করার উপায় আসলে কি? ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপ করার সবচাইতে ইফেক্টিভ মাধ্যম হলো কোয়েশ্চেন করতে। যা কিছু দেখছি, যা কিছু হচ্ছে, যা কিছু সামনে আসছে, তার ব্যাকগ্রাউন্ড খোঁজা। বলে গেলেন একজন শিক্ষক একটা লেকচার দিয়ে বলে গেলেন যে স্যালমনের থিওরি হলো গ্রুন নর্ম হবে, এবং গ্রুন নর্মের পরে কনস্টিটিউশনই হবে তার সর্বাগ্রে, এবং কনস্টিটিউশনের অধীনে বাকি সব হবে। দিস ইজ নর্মাল কথা। এখন কেউ যদি ক্রিটিক্যালি থিঙ্ক করতে চায়, তাহলে তার মাথায় আসা উচিত, উনি যে বলে গেলেন যে ক্যালসনের থিওরি, তো ক্যালসনের থিওরির সঙ্গে কন্ট্রাডিক্টরি থিওরি কি আছে? আস্ক দ্য টিচার। এবং এই টিচারকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি ছাত্ররাও অনেক সময় শিক্ষকদেরকে অনেক চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে, এবং এই চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারাটাই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার প্রাথমিক পর্যায়। আমি মনে করি বিশ্ববিদ্যালয় লেভেলের কোনো ছাত্রদের কোনো স্টেটমেন্ট সহজেই মেনে নেওয়া উচিত না। কোনো বক্তব্য কোনো শিক্ষকই দেখ আর সিনিয়রই দেখ, ফার্স্ট ইয়ারের একজন ছাত্রকে ফোর্থ ইয়ারের একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরেই লেখাপড়া করায়। আপনি দেখবেন লেকচারার পদে অ্যাপয়েন্টেড হয়, মাস্টার শেষ লেকচারার পদে অ্যাপয়েন্টেড হচ্ছে। পড়াচ্ছে কাকে? আমি থার্ড ইয়ারে পড়ি তাকে। তো আমি ছিলাম থার্ড ইয়ার, উনি ছিলেন মাস্টার্স। তো পার্থক্য কয় বছর? 2 বছর। 2 বছর সিনিয়র 2 বছর জুনিয়রকে লেখাপড়া করাচ্ছে। তাহলে তার এবং আমার নলেজ গ্যাদারিং, এক্সপেরিয়েন্স, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পার্থক্য কি? 2 বছর। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমার এই কথাটা একটু বিপ্লবী মনে হবে। ডু নট টেক এনি স্টেটমেন্টস only because somebody said that this is the statement. Question it, analyze it, try to find out alternative statement. And even if a teacher says anything, please ask the teacher and challenge him. What you are telling is not
প্রপারলি বিং সাপোর্টেড বাই এভিডেন্স। এইভাবে বলতে হয়। আমরা কোর্ট কাছারিতে যেটা দেখি, আমরা ফার্স্ট প্রশ্ন কি তুলি, আমার আদার সাইড আইনজীবী একটা কথা বলে, আমি প্রথম দ্বারাই বলি আপনি যে এই কথা বলেছেন, হোয়াট ইজ ইউর সোর্স, টেল মি দ্য সোর্স। হি হ্যাজ টু এক্সপ্লেইন হোয়াট ইজ হিজ সোর্স। If he cannot explain his position by referring to a particular source, আমরা তাকে নিয়ে হাসি, বঙ্গা মারি দিছি বলি, বাংলায় বলি বঙ্গা মারি দিছে। বঙ্গা মানে কি বুঝো? বঙ্গা হলো আন্দাজ অনুমানের ভিত্তিতে মনে যা চায় এটাই বললে দিয়ে পার পাই যাচ্ছে। তো তোমরা এজ এ ইয়াং স্কলার, টিচার কি? টিচার হলেন একটু সিনিয়র স্কলার, আর স্টুডেন্ট কি? জুনিয়র স্কলার। আমি তো এটা এর বাইরে আর কিছু দেখি না। আমাকে যদি এখন চ্যালেঞ্জ করে, আমি তোমাদেরকে বলবো অল অফ ইউ আর জুনিয়র স্কলার। আর এই শিক্ষক যারা প্রফেসররা এখানে বসে আছেন, দে আর সিনিয়র স্কলার। সুতরাং তিনি যে কথা বলবেন তা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। মেনে নিলে তুমি কিন্তু ওই যে মারে না কো ফুসফাস, করে না কো ডুস ডাস, যে সাপ জানতো গোটা দুই আনতো, এই কবিতার মতো হবা। আচ্ছা, তুমি একটা জুনিয়র স্কলার, তোমার এই ব্রিলিয়েন্সির ব্রেইনের একটা ঝাঁজ থাকতে হবে। এই ঝাঁজটা কি হবে, কিভাবে হবে? তুমি যদি শিক্ষককে শুধুমাত্র চ্যালেঞ্জ করো, এটাই যথেষ্ট হবে না। চ্যালেঞ্জ করে সাবত হাজির করবা, এভিডেন্স হাজির করবা। পরের দিন সকালবেলা এসে যে শিক্ষক ক্লাস নিতে আসবে, একটু বেয়াদব ভাবতে পারে তোমাকে, শিক্ষকরাও আমাকে খারাপ ভাবে দেখতে পারে, কিন্তু তাও আমি বলছি, মনে করবে ছাত্রটা হলো ঠেডা ছাত্র। ঠেডা ছাত্র বুঝো? ঠেডা ছাত্র হলে খালি বুঝায় আর বুঝে না। স্যার খুব বুঝায়, ছাত্র কত বুঝে না। ছাত্র যদি না বুঝে বসে থাকে, এর নাম হবে ঠেডা ছাত্র। আর ছাত্র যদি না বুঝে চলে যায়, গিয়ে পরের দিন রিসার্চ করে, বই জোগাড় করে, দেশে বিদেশের বই দেখে, পরের দিন কোর্টে এসে সব নিয়ে হাজির হয়, ক্লাসরুমে এসে হাজির হয়, স্যারকে বলে আপনি এই কথা বলছিলেন, তার এগেইনস্টে দেখেন অমুক বইয়ের অমুক পৃষ্ঠা এটা আছে, তমুক জার্নালের অমুক নম্বর ভার্সনে এটা আছে, তমুক জার্নালের লেটেস্ট ভার্সনে, পিয়ার রিভিউড জার্নালে এত পৃষ্ঠায়, ইংল্যান্ড থেকে প্রকাশিত, এখানে এটা আছে। এইবার দেখবা রিয়েলি দিস ইজ দি স্টাইল টু ডেভেলপ নলেজ। এবং কোর্টে আমরা যখন একটা জিনিসকে উল্টাইতে চাই, যেমন কোর্টে আজ থেকে 40 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত হয়েছে? যে যাবজ্জীবন সাজা মানে হলো আমৃত্যু কারাগারে থাকতে হবে। আমরা ডিসাইড করেছি এটা আমরা উল্টাবো, মানবো না। সুপ্রিম কোর্ট বলেছে, তাও মানবো না। সুপ্রিম কোর্ট বলেছে কি? আমৃত্যু কারাগার। আমরা ডিসাইড করলাম এটা উই মাস্ট চেঞ্জ দিস। ফার্স্ট কোয়েশ্চেন করা শুরু করলাম, আমৃত্যু মানে কি? এবার দুই জজ এসে এক্সপ্লেইন করলো, আমৃত্যু মানে হলো আনটিল ন্যাচারাল ডেথ। তা আমরা বললাম ন্যাচারাল ডেথ সম্পর্কে যদি সাজা হয়, তাহলে কি বেল দেওয়া যাবে কি যাবে না বলেন? তখন জজ সাহেবরা বলতেছে এই প্রশ্নের তো উত্তর জানি না। তাহলে উত্তর দেন, যে যার আমৃত্যু সাজা হয়েছে তাকে কি বেল দিবেন নাকি বেল দিবেন না? জামিন দিবেন নাকি জামিন দিবেন না? নাকি সবগুলো কারাগারকে ওল্ড হোম সেন্টারে রূপান্তর করবেন? এইবারে ক্রিটিক্যালিটি শুরু হয়েছে। একটা সময় পরে গিয়ে আমরা চ্যালেঞ্জ করছি, আপনাদের আগের এই ডিসিশন পরিবর্তন করতে হবে, রিভিউ করতে হবে। রিভিউ করে বলতে হবে যাবজ্জীবন সাজার মানে হলো 30 বছর। 17 মাস ধরে শুনানি হয়েছে, কিভাবে চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করি, 40 বছর আগের ডিসিশন কিভাবে চেঞ্জ করি। শেষ পর্যন্ত সকলে মিলে একমত হয়েছে যাবজ্জীবন সাজার মানে হলো 30 বছর জেল খাটলেই যাবজ্জীবন খাটা হয়ে যাবে। এই মর্মে রায় দিয়েছে। বাংলাদেশের অতীতের আইন চেঞ্জ করে নতুন আইন যাত্রা শুরু করেছে। এই জন্য চ্যালেঞ্জ করতে না পারলে জ্ঞান ডেভেলপ করবে না। এভাবে মাইনে নেওয়া যায় না। মাইনে যদি সবসময় নিয়ে নাও, তাহলে নতুনত্ব ডেভেলপ করবে না, নতুন থিওরি আসবে না, ডেভেলপ করবে না তো। এবং তোমার আমার মধ্যে এই যে জ্ঞানের কাটাকাটি, আমি মনে করি এটা প্রেস্টিজ ইস্যু না, এটা হলো সব অনেকটা সৌন্দর্যের ব্যাপার। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আমি যে জার্নালটা রেফার করছি, অথবা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের 1931 সালের প্রিভি কাউন্সিলের জাজমেন্ট আমি রেফার করছি, আরেকজন আইসা আমাকে বলতেছে আপনি যে জাজমেন্ট রেফার করেছেন 1931 সালের প্রিভি কাউন্সিলের, দেখেন 1932 সালের প্রিভি কাউন্সিলের আপনি যা রেফার করেছেন তার বিরুদ্ধে 32 সালে আরেকটা আছে, এই যে আমি আপনাদের দেখেন। এবার আমার দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়। এই যে কাটাকাটি, আরবিতে যেটাকে বলে
স্যার ভালো বলতে পারবেন, আরবির যে কোরআন শরীফের হুকুমগুলা কাটাকাটি করে কে জানে, অর্থাৎ আগে একটা হুকুম হয়েছিল, পরে এটা চেঞ্জ হয়েছে, এরপর আবার চেঞ্জ হয়েছে, এরপর নাসিক মানসুখ বলে। এই নাসিক মানসুখের জ্ঞান যার আছে আরবিতে, আমার ধারণা তিনি খুব শক্ত আলেম। আমাদের সুপ্রিম কোর্টে বলা হয় নজির যে ভালো জানে, অর্থাৎ 1931 সালের একটা, 32 সালে উল্টাটা, 56 সালে এটা দুইটা মিক্স করে মাঝখানে একটা, 73 সালে এসে সব চেঞ্জ করে নতুন ধারণা, 86 সালে এসে বলছে এই তাত্ত্বিকের কোনো দরকার নাই, 90 সালে বলছে এই আইন রিপিল হয়ে গেছে, 2025 সালে এসে বলছে আমরা আইনকে নতুন করে গঠন করতে হবে। এই সিকোয়েন্সটা যে জানে তাদের নলেজটা পাকাপোক্ত, আর এই সিকোয়েন্সটা যে জানবে না তাদের নলেজটা পাকাপোক্ত হবে না। সো আই এম রিকোয়েস্টিং মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ট্রাই টু কোয়েশ্চেন দ্য স্ট্যাটাস কো, ডু নট অলওয়েজ ওবে উইথ দি স্ট্যাটাস কো, ব্রেক দ্য স্ট্যাটাস কো। এটাই হলো মূল পারপাস।